কিন্তু বাংলাদেশকে বলবে যে তোমাদের এই পণ্যটা আগে আমরা নিতাম ঠিকই, কিন্তু এখন এই প্রবলেম আছে, সুতরাং এখন আমরা নেব না। তো তখন ওই মুহূর্তে কিন্তু নেপাল আবার পাশাপাশি যোগাযোগ করবে যে এই প্রোডাক্টটা আমাদের দেশে খুব ভালো হয় ইত্যাদি, ইত্যাদি। তো সুতরাং এরকমও কিন্তু হয়, সবসময়ই হয়ে থাকে। তো সে কারণে বীজের যে শোধন এটি কিন্তু আসলে খুবই সিরিয়াসলি আমরা নিয়ে থাকি। বীজকে অবশ্যই শোধন করতে হবে এবং এই আমরা যে শোধন করি, যদি শোধন করার পরে যদি আমরা এই বীজটা যদি আমরা জমিতে দেই, তাহলে আমাদের ফসলের যে কাঙ্ক্ষিত ফলন, যেটি জেনেটিক পটেনশিয়াল যেটি আমরা বলে থাকি, সেটি অর্জিত হবে। তো সেজন্য বীজ শোধনটা খুবই জরুরি। বীজ যদি আমি শোধন করি, তো শোধন করলে এই বীজের গায়ে যে সমস্ত ফাঙ্গিসাইড বলি অথবা পেস্টিসাইড বলি, এর গায়ে তো লেগে থাকবে। আমরা তো এর ভিতরে শোধন করবে এর মাধ্যমে। তো এটি যখন আবার জমিতে যখন দেওয়া হবে, তো জমির যে জায়গাতে, মাটির যে জায়গাতে পড়বে, ওর আশেপাশে দেখা যাবে যে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম সে কিল করবে। কারণ হলো বীজ ক্যারি করে নিয়ে যাচ্ছে কেমিক্যালস। এই কেমিক্যালসটা মাটিতে পড়ছে এবং মাটিতে যদি কোনো অর্গানিজম থেকে থাকে যেটি আমার বীজের ক্ষতি করবে, তাহলে সেটিকেও সে কন্ট্রোল করে। তো সুতরাং সিড যখন আমি শোধন করব, তখন সিড যেমন বীজ বিষ বিষমুক্ত হবে, অথবা বিষ বলবো না, ডিজিজ মুক্ত হবে। পাশাপাশি এটি চলে যখন জমিতে যখন দেওয়া হবে, তখন জমির যে সয়েলের যে অংশে পড়বে, সেই অংশটাকেও সে ক্লিন করবে, পরিষ্কার করবে, মুক্ত করবে। তো সেজন্য আমাদের বীজ শোধন করাটা খুবই জরুরি। আচ্ছা, আমরা ডিফাইন কিভাবে করতে পারি? তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে সিড টেস্টিং রেফার্স টু দ্য এক্সপোজিং দ্য সিডস টু সার্টেন এজেন্টস। সেটি ফিজিক্যাল হতে পারে অথবা কেমিক্যাল হতে পারে। যেটি যার সক্ষমতা থাকবে টু প্রটেক্ট ফ্রম দেম বলতে সিড, ফ্রম পেস্টস, প্রোভাইড গুড হেলথ টু দি সিড অ্যান্ড ইমার্জিং প্লান্ট। তো এটি বায়োলজিক্যাল, কেমিক্যাল অর মেকানিক্যাল, ফিজিক্যাল সবই হতে পারে। আমরা সেইভাবেও করে থাকতে পারি। প্রসেস হুইচ ইজ ডিজাইন টু কন্ট্রোল দ্য সিড বর্ন অথবা সয়েল বর্ন মাইক্রো অর্গানিজম। তার মানে আমরা সিড বর্ন ডিজিজটাকেও কন্ট্রোল করতে পারি, আবার সয়েল বর্ন ডিজিজটাকেও কন্ট্রোল করতে পারি, যেটি আমি বললাম যে সয়েল বর্ন ডিজিজ, সিড বর্ন ডিজিজ, সয়েলের যে অংশে আমার বীজটা পড়বে, সেই অংশের জীবাণু যেগুলো থাকবে তাদেরকে সে ধ্বংস করবে। আমরা কেন এটি করব? আমরা যদি অবজেক্টিভস এর কথায় আসি, তাহলে আমরা বলি টু প্রিভেন্ট দ্য ইনফেস্টেশন অফ ইনসেক্ট পেস্টস অ্যান্ড ডিজিজেস। এটি একটা প্রধান কারণ। এই কারণে আমরা করে থাকি। ২ নম্বর বলতে পারি টু প্রিভেন্ট দ্য ডেলিটেরিয়াস ইফেক্টস অফ ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার বোথ ইন স্টোরেজ অ্যান্ড ইন দি ফিল্ড। আমরা যখন বীজকে যখন শোধন করি, তো শোধন এমন অনেকগুলো মেথড আছে। তো মেথড এই শোধন করার কারণে দেখা যায় যে সিডের উপর এক ধরনের প্রলেপ পড়ে। তো যদি প্রলেপ পড়ে, তাহলে দেখা যায় যে সিডে ময়েশ্চার আর ইন করতে পারে না। এটি এক ধরনের সুবিধা। আমরা দেখে থাকি, আমি যখন এখানে স্টুডেন্ট নিয়ে যখন গিয়েছিলাম, এটি ২০০২-৩ সালের ঘটনা হবে। তো আমার ছাত্ররা বারবার বলতো যে, "স্যার ভুট্টা বীজ" আমি ব্রাকে নিয়ে গেছিলাম আমি বিরলে। তো ভুট্টা বীজ আমরা দেখেছি। তো সে ভুট্টা বীজের তো কালার এরকম না। এত লাল কালার কেন? এত অন্য রকমের কালার। এটি যে ভুট্টার বীজ, এটি তো আসলে কালার দেখে বোঝার উপায় নাই। তো এটি আসলে ওই যে সিড ট্রিটমেন্ট করার কারণে এক ধরনের প্রলেপ বীজের উপরে দেওয়া হয়েছে, যেটি ময়েশ্চার এবং টেম্পারেচার কে স্টোরেজ কন্ডিশনে প্রিভেন্ট করে। এটি একটা ভালো সুবিধা। To make the seed free from insects, pests and disease germs that have already infected or not yet to be infected in the seed. মানে এমন আছে যেটি বীজকে এখন আক্রমণ করে নাই, বীজের গায়ে লেগে আছে, সেটাকেও সে কিল করতে পারে। টু ইম্পোজ দ্য ডরমেন্সি, অনেক সময় আমরা দেখে থাকি যে একটা বীজকে যদি ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যেতে চাই, তাহলে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সেটি করা সম্ভব। আবার আমরা যখন সিড ট্রিটমেন্ট করি, তখন সিডের যে ডরমেন্সি থাকে সেটাকে ব্রেক ডাউনও আমরা করতে পারি। তারপরে আমরা করতে পারি টু ইনোকুলেট দ্য মাইক্রোবিয়াল কালচার অ্যারাউন্ড দ্য সিড। এটি সম্পর্কে তোমার ধারণা আছে তোমাদের? আমরা জানি আমাদের যত ধরনের ফসল আছে, সেই ফসলের মধ্যে লিগুমিনাস যে ফসলগুলো আছে, অর্থাৎ লিগুমিনেসি পরিবারের যে ফসল আছে, সেই ফসলগুলো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা, বাতাসের অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে মাটিতে যুক্ত করতে পারে। অর্থাৎ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্স করবে সয়েলে। তো এটির জন্য এক ধরনের
অর্গানিজম দায়ী। সেই অর্গানিজমকে আমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বলে থাকি। ধরো আমার বীজ আছে, যে আমি লিগুম বীজ আছে, আমি বাতাস থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন মাটিতে যুক্ত করতে চাই। তাহলে কিন্তু এটিও করতে পারে যে আর্টিফিশিয়ালি আমরা ওই রাইজোবিয়ামকে কালচার করলাম। কালচার করে আমি বীজ যখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার সাথে, সাথে ওই কালচারটাও দিয়ে দিলাম, আমি বীজের সাথে মাখায়া দিলাম। তো মাখায়া দিলে হবে কি, আমার রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা বীজের ভিতরে চলে গেল। এই বীজটা যখন জমিতে যাবে, জমি থেকে যখন গাছ হবে, এই গাছটা তখন অ্যাটমসফেরিক নাইট্রোজেনটা বেশি পরিমাণে মাটিতে যুক্ত করতে পারে। এবং তোমরা শুনে অবাক হবে যে একটা লিগুম ফসল, আমরা ভালো ধরনের বিশেষ করে ধনচার কথা বলে থাকি, সে 75 কেজি থেকে 150 কেজি নাইট্রোজেন মাটিতে যুক্ত করতে পারে একটা সিজনে। তো 75 থেকে 150 কেজি নাইট্রোজেন। তো আমি যদি বলি যে 100 কেজি নাইট্রোজেন, 100 কেজি নাইট্রোজেন যদি হয়, তাহলে এটাকে 2.22 দিয়ে যদি গুণ দাও, তাহলে সেই পরিমাণ আমাদের ইউরিয়ার সমান হবে। তো 100 কেজি নাইট্রোজেন মানে হচ্ছে 222 কেজি ইউরিয়ার সমান। তো 222 কেজি ইউরিয়া যদি হয়, তাহলে সেটি তুমি মনে যদি কনভার্ট করো, তাহলে কি পরিমাণ হয়, তাহলে একটু চিন্তা করে দেখো। এই পরিমাণ নাইট্রোজেন মাটিতে যুক্ত করতে পারে লিগুম জাতীয় ফসল। এবং আমি যদি সেটিকে আরো বেশি পরিমাণে মাইক্রোবিয়াল দ্বারা যদি ইনোকুলেট করে নিতে পারি বীজটাকে, তাহলে বেশি পরিমাণে নাইট্রোজেন সে যুক্ত করতে পারবে মাটিতে। তাহলে মাটির গুণাগুণ ঠিক থাকবে, এই মাটির জন্য স্যার কি উর্বরতা বাড়বে। পরিমাণ ধইঞ্চা গাছ প্রয়োজন আপনি যে হিসাবটা দিলেন? ধনচার হলো, আমরা যখন ধনচা করি, এটা তোমাদেরকে থার্ড ইয়ারে আমরা প্র্যাকটিক্যালি করাবো। থার্ড ইয়ারে প্র্যাকটিক্যালি করাবো, এটি ধনচা গ্রো করাবো, তারপরে মাটির সাথে মিশিয়ে দিব, তারপরে আমন ধান চাষ করব আমরা। এটি করব, আমি করে থাকি। তো স্যার বলতে ধনচার চাচ্ছিলাম যে কি সাধারণত বীজ পরিমাণ হার আমরা স্যার? বলে থাকি 30 থেকে 50 কেজি আমরা বীজ দিব 1 হেক্টর জমিতে। সেটি আচ্ছা। তারপরে হলো টু ইনডিউস হায়ার জার্মিনেশন। আমি যদি ট্রিটমেন্ট করে থাকি, তাহলে জার্মিনেশন পার্সেন্টেজ বেড়ে যায়। এটা একটা ভালো দিক। টু অবটেন দ্য ডিজিজ অ্যান্ড পেস্ট রেজিস্ট্যান্স সিড। আমি যে ডিজিজ পেস্ট রেজিস্ট্যান্স এর কথা বলছি, যে এই শোধন যদি করা থাকে, তাহলে এই বীজটা যদি জমিতে আমি দিই, তাহলে জমির যে মাইক্রো অর্গানিজম আছে, সেখান মাইক্রো অর্গানিজমকে সে প্রতিহত করতে পারবে। এই কথাটা আমরা বলছি। আমরা বীজের যে শোধন করে থাকি, কত ভাবে করে থাকি? আমরা ৩ ভাবে করে থাকি। একটা হলো বলি যে সিড ডিসইনফেস্টেশন। আরেকটাকে আমরা বলি হলো সিড ডিসইনফেকশন। আর আরেকটাকে আমরা বলে থাকি সিড প্রোটেকশন। তাহলে সিড ডিসইনফেস্টেশনটা কি? ইনফেস্টেশন। আচ্ছা দেখো, বীজের বীজের ভিতরে যে জীবাণুটা আছে, এই জীবাণুটা বীজের যখন গায়ে লেগে থাকে, গায়ে লেগে আছে, এই গায়ে লেগে থাকা জীবাণুটাকে যখন আমি ধ্বংস করব, তখন এটাকে আমি বলি হলো সিড ডিসইনফেস্টেশন। আর যখন বীজের যখন শরীরের ভিতরে যখন যখন ডিজিজটা আমার বীজের শরীরের ভিতরের বডির ভিতরে যখন থাকবে, এটিকে যখন আমি শোধন করব, তখন কি এটা আমি বলবো সিড ডিসইনফেকশন। আবার আমরা বলি থাকি বীজের বাহিরে, শরীরের বাহিরে যে সমস্ত জীবাণু লেগে থাকবে, অর্থাৎ বহির্বীজত্বক আমরা যদি বলি, এক্সটার্নাল সিড বর্ন ডিজিজকে সাধারণত এভাবে আমরা কন্ট্রোল করে থাকি, ডিসইনফেস্টেশন। আর বীজের ভিতরে যদি কিছু ডিজিজ থেকে থাকে, বীজের ভিতরে অভ্যন্তরে, ওই বীজের অভ্যন্তরের যে সমস্ত মাইক্রো অর্গানিজম বা জীবাণু আছে, সেই সমস্ত মাইক্রো অর্গানিজম বা জীবাণুকে যখন আমরা ধ্বংস করব, তখন তাকে আমরা বলবো সিড ডিসইনফেকশন। একটা হলো ফেকশন আর একটা হলো ফেস্টেশন। ৩ নম্বরে হলো সিড প্রোটেকশন। সিড প্রোটেকশনটা মজার বিষয়, এটাও আমি বলেছি এর আগেই। প্রোটেকশনটা হলো আমি
যে বীজটাকে শোধন করলাম, এই শোধিত বীজ যখন জমিতে পড়বে, জমিতে যখন পড়বে তখন জমির যে অংশে পড়বে সেই অংশের আশেপাশের জীবাণুটাকে মেরে ফেলাটাকে আমরা বলি হলো সিড প্রোটেকশন। দেখো এই বীজ যখন আমি দিচ্ছি সিড প্রোটেকশন, এই বীজটা যখন আমি জমিতে দিচ্ছি তখন জমির একটা অংশে পড়ছে এবং জমির এই অংশে যে সমস্ত জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে সে মেরে ফেলছে। তার মানে সিড নিজেই প্রোটেকশন করতেছে নিজেকে। এই জন্য এটাকে আমরা বলি হলো সিড প্রোটেকশন। আমি আবারও বলছি, সিড ডিসইনফেস্টন, বীজের গায়ে লেগে থাকা জীবাণুকে ধ্বংস করাটাকে আমরা বলি হলো সিড ডিসইনফেস্টেশন। বীজের ভিতরের যে সমস্ত জীবাণু আছে, ইন্টারনাল পার্ট অফ দি সিড, এর ভিতরে যে সমস্ত জীবাণু আছে তাকে ধ্বংস করাটাকে আমরা বলি হলো সিড ডিসইনফেকশন। আর সিড প্রোটেকশন আমরা বলে থাকি সিড অথবা তার ইয়াং সিডলিংস যেটা আমরা বলছি, সেটি যদি মাটিতে যে সমস্ত মাইক্রো অর্গানিজম আছে সেখান থেকে অথবা তাদেরকে যে প্রতিহত করে, প্রোটেকশন করে, অথবা নিজে আম, তার আশেপাশে কোনো ধরনের জীবাণুকে আসতে দেয় না, এইভাবে জীবাণু মুক্ত করাটাকে আমরা বলি হলো সিড প্রোটেকশন। সিড প্রোটেকশন আমরা এইভাবে বলতে পারি যে সিড প্রোটেকশন রেফার্স টু দি প্রোটেকশন অফ সিড অ্যান্ড ইয়াং সিডলিংস। তাহলে আমরা প্রোটেকশন করতেছি সিড এবং ইয়াং সিডলিংস কে, জার্মিনেটিং সিডলিংস কে ফ্রম দ্য অর্গানিজমস ইন দি সয়েল, যেটি হুইচ মাইট আদারওয়াইজ ডিকে দ্য সিড বিফোর জার্মিনেশন। অনেক সময় হয় যে জার্মিনেশনের আগেই তাকে আক্রমণ করলো, বীজটাকে করে তাকে ধ্বংস করে ফেললো। তো এই অবস্থাটাকে আমরা প্রতিহত যখন করি তখন সেটাকে আমরা বলি হলো সিড প্রোটেকশন। এর মধ্যে ভিতরে তোমাদের কোনো ইয়ে আছে কিনা, সিড ডিসইনফেস্টেশন, ফেকশন আর হলো প্রোটেকশন, ক্লিয়ার কিনা? Yes, sir, clear. আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা মেথডস যে যাই। আমরা কত ধরনের মেথডস আমরা ব্যবহার করতে পারি সিডের ট্রিটমেন্টে? সাধারণত দুই ধরনের মেথড আমরা ব্যবহার করে থাকি। একটাকে আমরা বলি হলো ফিজিক্যাল মেথডস, আর একটাকে আমরা বলে থাকি হলো কেমিক্যাল। তো ফিজিক্যাল মেথডস এর ভিতরে আবার 5টা মেথডস আমরা বলে থাকি, যে 5টা মেথডস এ আমরা এই বীজটাকে শোধন করে থাকি। আর কেমিক্যালস এর ভিতরে আছে মোট 8টা মেথড। আমি এখন একটা একটা করে মেথড গুলো আলাপ করি। প্রথম আমার হলো যে হট ওয়াটার ট্রিটমেন্ট। আমরা খুব সহজেই এটি বলে থাকি যে আমরা গরম পানিতে বীজ রাখবো। যদি গরম পানিতে আমরা বীজ রাখি তাহলে গমের বীজের ভিতরে এবং বীজের বাহিরে যে সমস্ত ডিজিজ থাকবে সেটিকে প্রতিহত করা যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে। তো সেই জন্য আমরা বীজটাকে শুরুতেই আমরা নরমাল ওয়াটারের ভিতরে রাখবো 2 থেকে 4 ঘন্টা। তারপরে এই বীজটাকে আমরা আবার গরম পানিতে দিব এবং এই গরম পানিটা সাধারণত 50 থেকে 52 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে হবে। আর এই কন্ডিশনে আমি রাখবো বীজটাকে মাত্র 10 থেকে 20 মিনিট। যদিও এই 10 থেকে 20 মিনিট আমরা রেঞ্জ দিলাম, কিন্তু সেটি আবার নির্ভর করে এক এক বীজের ক্ষেত্রে এক এক রকমের। যেমন আমি যদি মাস্টার্ড সিডের কথা যদি বলে থাকি, মাস্টার্ড সিডে সাধারণত ব্ল্যাক রট একটা ডিজিজ আছে অথবা লিভ স্পট ডিজিজ আছে। এই মাস্টার্ড সিডের যে ব্ল্যাক স্পট অথবা লিভ স্পট ডিজিজ, ব্ল্যাক রট অথবা লিভ স্পট ডিজিজকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিট রাখতে হবে। আচ্ছা, হুইটের ক্ষেত্রে আমরা জানি যে লুজ স্মার্ট, কভার্ড স্মার্ট এই ডিজিজটা আছে। তো লুজ স্মার্ট যে ডিজিজ আছে সেইটাকে আমি 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি 10 মিনিট রেখে দিই তাহলে এটিকে কন্ট্রোল করা যায়। অথবা ব্যাকটেরিয়াল ব্লাইট একটা আছে, সেটি সাধারণত ক্যারোটে হয়। তো ক্যারোটের এই যে ব্যাকটেরিয়াল ব্লাইট ডিজিজটা আছে সেটিকে আমি কন্ট্রোল করার জন্য 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটে আমি যদি রেখে দিই তাহলে এটিকে কন্ট্রোল করা যাবে। 2 নম্বর আমরা বলে থাকি যে ড্রাই হিট ট্রিটমেন্ট। তো ড্রাই হিট ট্রিটমেন্টে সাধারণত আমরা যে কাজটা করে থাকি যে আমরা হিট দেই। কি পরিমাণ হিট দেই? একটা ইনকিউবেটরের ভিতরে আমরা বীজ রাখবো। ইনকিউবেটরের ভিতরে বীজ রেখে আমরা সেখানে টেম্পারেচার প্রয়োগ করি। তো সাধারণত আমরা এটি করে থাকি, টেম্পারেচারের রেঞ্জটা হলো যে 55 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা করে থাকি।
আর সেটি আমরা কত সময় ধরে রাখবো সেটিও আবার নির্ভর করে হলো এই বীজের ন্যাচারের অনুসারে। যদি কোনো ভাইরাল ডিজিজ হয় তাহলে সেটিকে বেশি দিন রাখতে হয়। আর যদি ভাইরাল ডিজিজ না হয়, ফাঙ্গাল ডিজিজ হয় অথবা ব্যাকটেরিয়াল ডিজিজ হয় তাহলে আমাদেরকে কম সময় রাখতে হবে। তো সাধারণত আমরা বলে থাকি যে তামাকের একটা মোজাইক ভাইরাস আছে, টিএমবি, অথবা টমেটোর একটা মোজাইক ভাইরাস আছে, সেটাকেও আমরা টিএমবি। তো টিএমভির জন্য সাধারণত আমরা বীজ বপন করার আগে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অ্যাপ্লাই করব 2 থেকে 4 দিন। তাহলে আমাদের তামাকের মোজাইক ভাইরাসই বলি অথবা টমেটোর মোজাইক ভাইরাস বলি, তাকে আমরা কিল করতে পারি। এই হলো আমাদের ড্রাই হিট ট্রিটমেন্ট, মানে ড্রাই কন্ডিশনে হিট দিচ্ছি আমি। এরপরে হলো সোলার হিট ট্রিটমেন্ট। সিডস আর ডিপড ইন নরমাল ওয়াটার। আমরা নরমাল ওয়াটারের ভিতরে বীজটাকে আমরা ভিজিয়ে রাখবো। কত সময় রাখবো? 4 থেকে 5 ঘন্টা। এই যে 4 থেকে 5 ঘন্টা আমরা রাখলাম সোকড ইন নরমাল ওয়াটার, এটি আমরা বলে থাকি যে সোকড ইন নরমাল ওয়াটার 4 to 5 hours। সোকড ইন ওয়াটার কত সময়ের জন্য আমরা 4 to 5 hours। আচ্ছা রাখলাম 4 to 5 hours। আচ্ছা রাখলাম। এরপরে কি করতে হবে? দেন সান ড্রাইং। যখন আমরা সান ড্রাইং করব, এরপরে হলো সান ড্রাইং। সান ড্রাইং যদি করি তাহলে বীজে যে সমস্ত ডিজিজ আছে সেটি চলে যাবে। আমরা এক্সাম্পল বলতে পারি এটি লুজ স্মার্ট। লুজ স্মার্ট ডিজিজ কিন্তু আমরা সহজে এইভাবে কন্ট্রোল করতে পারি। লুজ স্মার্ট ডিজিজ সাধারণত হুইটে হয়, বার্লিতে হয় লুজ স্মার্ট ডিজিজ। এটি গেল সোলার হিট ট্রিটমেন্ট। পরেরটা আমরা বলি এয়ারেটেড হিট স্টিম ট্রিটমেন্ট। এয়ারেটেড তার মানে আমরা স্টিম প্রয়োগ করব। এয়ারেটেড ট্রিট, এটি চলমান একটা ইয়ে থাকবে, তোমার পাম্প থাকবে। এই পাম্পে আমরা যে এই স্টিমটা দেওয়ার চেষ্টা করব, বাষ্পটা দেওয়ার চেষ্টা করব। যদি আমরা বাষ্পটা দিতে পারি তাহলে দেখা যাবে যে বীজের ভিতরে যে সমস্ত ইনসেক্টস আছে, ডিজিজ আছে, সেটিকে সহজেই কন্ট্রোল করা যায়। এবং আমরা জানি যে ক্রুসিফেরি ফ্যামিলি, সরিষা যেমন আমরা বলি, ক্রুসিফেরি ফ্যামিলির ভিতরে লিভ স্পট, সরিষার লিভ স্পট ডিজিজ হয়, অথবা সুগার বিটের লিভ স্পট ডিজিজ হয়। তো লিভ স্পট ডিজিজ অফ মাস্টার্ড অথবা লিভ স্পট ডিজিজ অফ সুগার বিট খুবই সহজে কিন্তু আমরা এয়ারেটেড স্টিম ট্রিটমেন্ট দ্বারা এটি কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা লিভ স্পট ডিজিজের কথা আমরা বলতে পারি। লিভ স্পট ডিজিজ লিভ স্পট ডিজিজ সরি লিভ স্পট ডিজিজ আমরা বলতে পারি লিভ স্পট ডিজিজ অফ মাস্টার্ড, এটি হতে পারে, অথবা সুগার বিট হতে পারে। সুগার বিট হতে পারে, আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এরপরে হলো অ্যানারোবিক। অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট। অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট হলো অ্যানারোবিক কন্ডিশন, মানে আমরা বুঝতেছি যে পানির ভিতরে অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট। এতে একটা জিনিস হলো যে এতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীজকে পানির নিচে অক্সিজেন ছাড়া আর কি অবাত অবস্থায় আমরা রাখি। একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা মাটির পানির ভিতরে এটা রেখে দিব। যদি আমরা রেখে দিই তাহলে দেখা যায় যে অনেক ডিজিজ আছে সেটিকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা লুজ স্মার্টের কথা বলতে পারি। এটি লুজ স্মার্ট ডিজিজ অফ হুইট এন্ড বার্লি, এটি সহজেই কন্ট্রোল করা যায়। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ডিজিজ অফ, হ্যাঁ বলো। স্যার ড্রাই হিট ট্রিটমেন্টে স্যার আমরা জানি যে স্যার সিডের জার্মিনেট হয় হলো সাধারণত 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, এটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটাকে হিট দেওয়া হচ্ছে স্যার। তাহলে এটা কি জার্মিনেটে প্রবলেম হবে না এটাতে, সিড জার্মিনেট করতে? না, এটি কোনো সমস্যা হবে না, এটি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, BRLUI বার্লি। তাহলে লুজ স্মার্ট ডিজিজ অফ হুইট এবং লুজ স্মার্ট ডিজিজ অফ বার্লি আমরা
যখন স্ট্রেস টলারেন্স টেস্টের কথা বলেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাক্সিলারেটেড এজিং টেস্ট। বুঝেছো কিনা ওটা? অ্যাক্সিলারেটেড এজিং যে ইয়ে আছে অ্যাক্সিলারেটেড এজিং। তো অ্যাক্সিলারেটেড এজিং এর মাধ্যমে কিন্তু আমরা বলি যে বীজের বয়স বাড়িয়ে দেওয়া। একটা বীজকে যদি আমি হেভি টেম্পারেচার প্রয়োগ করতে পারি তাহলে তার ফিজিওলজিক্যাল ফাংশন যদি ভালো থেকে থাকে তাহলে এটি সচল হয়। আর যেগুলান দুর্বল থাকে সেগুলান আর ভালো থাকতে পারে না, সেগুলান ওতেই ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা অ্যাক্সিলারেটেড এজিং টেস্ট দ্বারাও কিন্তু একটা বীজের ভিগর বলতে পারি যে একটা বীজ যদি ভিগোরাস হয় তাহলে আমরা ওইভাবে ট্রিটমেন্ট প্রয়োগ করে কিন্তু আমরা দেখতে পারি যে এটির ভিগর বেশি না কম। সুতরাং এটিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বলি কি যে সিডস আর কেপ্ট ইন ওয়াটার আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। আমরা অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্টে এই কাজটা করে থাকি। লুজ স্মার্ট ডিজিজ অফ হুইট, লুজ স্মার্ট ডিজিজ অফ বার্লি আমরা এইভাবে কন্ট্রোল করে থাকি। নেক্সট আমরা চলে যাই হলো কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্টের ভিতরে স্টিপ পদ্ধতি আছে, আমরা স্টিপ ট্রিটমেন্ট বলছি আমরা। এই পদ্ধতিতে সাধারণত রাসায়নিক দ্রব্য পানিতে গুলে নিব, আমরা সলিউশন করে নিব বা সাসপেনশন করে নিব। এরপরে হলো ওই সাসপেনশনের ভিতরে, ওই সলিউশনের ভিতরে আমরা বীজটাকে ছেড়ে দিব। এতে বীজ কিছু পরিমাণ দ্রব্যকে শোষণ করবে, সোক করে নিল। এই বীজগুলোকে পরে আমাদেরকে উঠিয়ে নিতে হবে এবং উঠানোর পরে এটাকে আমাদেরকে শুকিয়ে স্টোর করতে হবে। এই হলো আমাদের স্ট্রিপ ট্রিটমেন্ট। তাহলে স্ট্রিপ ট্রিটমেন্টে সাধারণত আমরা কি বলে থাকি? বীজটাকে আমরা একটা সলিউশনের ভিতরে কি করব? রাসায়নিক দ্রব্য দিব। রাসায়নিক দ্রব্যের যে সলিউশন বা সাসপেনশন হবে, সাসপেনশনের ভিতরে আমরা বীজটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে একটা সার্টেন টাইম, সাধারণত 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত হতে পারে, আমরা রাখার পরে এটিকে আমরা আবার সানড্রাইং করব, রেখে দেব। যেমন ওয়াটার সলিউবল কেমিক্যালস আমরা বলে থাকি। সাধারণত যখন আমরা ওয়াটার সলিউবল কেমিক্যালস ব্যবহার করব তখন এটার একটা ধরন আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে 100 থেকে, আমরা যদি কেমিক্যালস এর ব্যবহার করি তাহলে এটা আমরা বলে থাকি যে 100 থেকে 300 ml আমরা নিব। ml আমরা নিলাম, এটি পার কেজি সিডের জন্য, কেজি সিড। এই কাজটা আমরা করে থাকি। যেমন আমি একটা উদাহরণও বলতে পারি, যেখানে যেমন টিএমভির কথা আমরা বলি, টোবাকোর একটা মোজাইক ভাইরাস আছে, এটি খুবই সিরিয়াস। তো সাধারণত আমরা এই এক ধরনের সলিউশন আছে, সেটাকে আমরা বলে থাকি যে ট্রাইসোডিয়াম ফসফেট। তো ট্রাইসোডিয়াম ফসফেট সলিউশনের ভিতরে আমরা যদি এটি রেখে দিই তাহলে সহজেই টিএমভিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ট্রাইসোডিয়াম ফসফেট, SODIUM PHOSPHATE। এই ট্রাইসোডিয়াম ফসফেট যদি 10% হলে এটি বেশি ভালো। আমরা কাকে কন্ট্রোল করতে পারি, কত সময় ধরে রাখতে পারি? আমরা এখানে বেশি সময় ধরে না, 15 মিনিট। আমরা লিখি 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট। আর এটি কন্ট্রোল করে হলো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এটিকে কন্ট্রোল করতে পারে। এরপরে আমরা বলে থাকি হলো স্প্রিংকল ট্রিটমেন্ট। তাহলে এই স্প্রিংকল ট্রিটমেন্টটা কি? সাধারণত এই পদ্ধতিতে যে রাসায়নিক দ্রব্যকে বীজের উপর আমরা স্প্রে করে থাকি। আমরা স্প্রে করলাম, স্প্রে করার পরে বীজটাকে আমরা শুকিয়ে নিলাম, শুকিয়ে রাখার পরে এটাকে আমরা স্টোর করে দিলাম। এটা হলো স্প্রিংকেল, আর কিছু না। আমরা যে কেমিক্যালস নিচ্ছি সেটি আমরা স্প্রিংকল অথবা স্প্রে করে দিব। স্প্রে করে দিলাম, স্প্রে করার পরে বীজটাকে শুকিয়ে নিয়ে আমরা স্টোর করে দিব, রেখে দিব। 3 নম্বরে আমরা বলে থাকি হলো ডাস্ট ট্রিটমেন্ট। ডাস্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখো, সিডস আর প্লেসড ইন এনি টাইপ অফ কন্টেনার অথবা ড্রাম। তো সেই ড্রামে আমি মনে হয় এটি দেখিয়েছিলাম ফার্স্ট ইয়ারে, তোমরা যখন ছিল আমার গ্রুপে যারা ছিল তাদেরকে আমি দেখাইছিলাম যে আমরা ডাস্ট ট্রিটমেন্ট কিভাবে করে থাকি। একটা ড্রাম নেই, আমরা ড্রামের ভিতরে দেখানো হয়েছিল। হ্যাঁ, দেখেছো তোমরা? জি স্যার, দেখানো হয়েছিল হ্যাঁ, আমাদের দেখানো হয়েছিল। হ্যাঁ, তো সাধারণত ডাস্ট ট্রিটমেন্টে সাধারণত আমরা বলে থাকি যে প্রোভ্যাক্স 200 অথবা টিল্ট 0.2% আমরা এগুলো ব্যবহার করে থাকি, প্রোভ্যাক্স। অথবা আমরা বলে থাকি যে টিল্ট, TILT 0.2%, এটি আমরা ব্যবহার করে থাকি। এবং এটি
আমরা নিব, বীজের সাথে নেওয়ার পরে একটা ড্রামের ভিতরে দিব, দেওয়ার পরে সেটি এই যে 2% মানে বুঝছো তো এটা? অর্থাৎ আমরা বলে থাকি যে 2 থেকে 2 গ্রাম, আচ্ছা 2 যেহেতু বলে দিছি 2%, তার মানে 2 গ্রাম আমরা নিব, 2 গ্রাম পার কেজি সিড, পার কেজি সিড। এই 2 গ্রাম আমরা এটা নিব টিল অথবা প্রোভ্যাক্স, নিয়ে আমরা বীজের সাথে মিশিয়ে দিব। নেক্সট আমরা বলি হলো স্লারি ট্রিটমেন্ট। এখন আমরা যে ডাস্ট ট্রিটমেন্টের কথা বলছি, এখানে কোন ডিজিজটা সাধারণত আমরা কন্ট্রোল করতে পারি? লুজ স্মার্ট অথবা কভার্ড স্মার্ট। লুজ স্মার্ট অথবা আমরা কভার্ড স্মার্ট, হুইটের ক্ষেত্রে হয় কভার্ড স্মার্ট ডিজিজ, এটি আমরা সিওভিআরইডি, কভার্ড স্মার্ট ডিজিজ, আমরা এভাবে কন্ট্রোল করে থাকি। আচ্ছা, এরপরে হলো স্লারির কথা বলি, স্লারি ট্রিটমেন্ট। দেখো আমরা যে ডাস্ট ব্যবহার করলাম আগেরটাতে, এই ডাস্টের সাথে যদি আমরা একটু পানি মিশিয়ে দিই, বেশি না, আমরা পানি মিশিয়ে দিলাম। কি পরিমাণ পানি মিশিয়ে দিব? সাধারণত আমাদের এটি বলা হয় 5 থেকে 25 ml পানি, তাহলেই এটি স্লারি হয়ে যাবে। 5 to 25 ml পার কেজি সিড। আমরা যে ডাস্ট ব্যবহার করলাম, ধরো প্রোভ্যাক্স ব্যবহার করলাম অথবা টিল্ট ব্যবহার করলাম, তো এটির জন্য যদি আমি এই কাজটা করতে পারি যে 20 থেকে 25 ml পানি মিশিয়ে দিলাম, তো পানি যদি মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে বীজটাকে শোধন করাটাকে আমরা স্লারি মেথড বলি। যেমন আমরা কিন্তু একটা বলে থাকি যে সেরেসানের নাম আমি বলেছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা? সেরেসান, ক্যাপ্টেন, এরকম বলেছিলাম। সেরেসান মনে আছে? ফার্স্ট ইয়ারে আমার গ্রুপে যারা ছিল, সেরেসান 0.6, হ্যাঁ 0.6 গ্রাম আমরা ব্যবহার করে থাকি প্রতি কেজি বীজের জন্য, প্রতি কেজি সিড। এর সাথে আমরা ব্যবহার করে থাকি উইথ 10 ml ওয়াটার। যদি এটি হয়ে থাকে তাহলে খুব রাইসের আমরা কিন্তু এই ডিজিজ কন্ট্রোল করতে পারি, লিফ স্পট ডিজিজ অফ রাইস, আমরা এটা বলতে পারি রাইস। এই হলো স্লারি। এখন হলো স্লারির পরে আমরা পরেরটা বলি হলো ওয়েট ট্রিটমেন্ট। আমরা যে স্লারির কথা বলছি, স্লারিতে কিন্তু অল্প পরিমাণে পানি দেওয়া হয়, কিন্তু আমি যদি এই পানির পরিমাণটা বাড়িয়ে দেই, তাহলে সেটিকে আমরা বলবো হলো ওয়েট ট্রিটমেন্ট, অর্থাৎ এই বীজটা একেবারে পুরোপুরি ভিজে যাবে। এবং ওখানে যেমন আমরা পানি ব্যবহার করছি বললে যে 5 থেকে 15 ml, এখান থেকে আমাদের পানি ব্যবহার করতে হবে 100 থেকে 300 ml। 100 থেকে 300 ml পানি ব্যবহার করব, ml আমরা ব্যবহার করব পার কেজি সিড, পার কেজি সিড। তাহলে এটি বীজটা কিন্তু টোটালি ভিজে যাবে। যেমন আমরা এটা বলে থাকি যে, যেমন আমরা এখানে বলে থাকি যে থিরাম একটা কেমিক্যালস আছে, থিরাম, নাম শুনেছো কিনা তোমরা জানি না, থিরাম 75 স্যার ফাঞ্জিসাইড এটা? হ্যাঁ থিরাম 75, এটাকে কিন্তু লেখাই আছে WDP লেখা আছে, ওখানে গায়ে লেখা আছে WDP, ওয়েটেবল ড্রাই পাউডার কিন্তু ওটা, বুঝতে পারছো? এই সিরামের যে ওয়েটেবল ড্রাই পাউডার যেটা আছে সেটা হলো মাত্র আমরা 1 গ্রাম নেই, আর আমরা দিমু পার কেজি সিড, আর এর সাথে আমরা পানি নিব কত? 200 ml। 200 ml যদি পানি দিয়ে দিই, তাহলে থিরাম আমরা এইভাবে সিড ট্রিটমেন্ট করতে পারি। সাধারণত হুইটের যে সমস্ত ডিজিজ আছে, হুইট ডিজিজ, সেটি লুজ স্মার্ট হতে পারে, কাভার্ড স্মার্ট হতে পারে, এই ডিজিজগুলো আমরা কন্ট্রোল করে থাকি। এরপরে আমরা বলতেছি ওয়েল ট্রিটমেন্ট। এটি হলো জাস্ট লাইক ওয়েট ট্রিটমেন্ট, বাট in this situation we add some volatile oil, oil ব্যবহার করে থাকি। ভোলাটাইল অয়েল আমরা ব্যবহার করছি, মনে আমি ক্লাস শেষ করে সাইন দেব। ভোলাটাইল অয়েল আমরা এখানে ব্যবহার করতে পারছি। তো ভোলাটাইল অয়েলটা হলো, দেখো ওয়েল ট্রিটমেন্ট, ও যদি ভোলাটাইল অয়েল আমরা ব্যবহার করি, তাহলে আমরা 1 থেকে 2 ml মাত্র অয়েল ব্যবহার করব। 1 থেকে 2 ml অয়েল পার কেজি সিডের জন্য, পার কেজি সিড। তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট ট্রিটমেন্ট যেটা আছে সবই ওয়েট ট্রিটমেন্ট, সব ওটার সাথে আমি যুক্ত করব 1 থেকে 2 ml ভোলাটাইল অয়েল, ভিও আমরা বলে থাকি ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েল আমরা ব্যবহার করব, ভিও ভোলাটাইল অয়েল ব্যবহার করব পার কেজি সিড। সরি, এই ভোলাটাইল অয়েল আমরা ব্যবহার করব পার কেজি সিড। যদি এরকম হয় তাহলে এইভাবে বীজ শোধন করাটাকে আমরা বলি হলো ওয়েল ট্রিটমেন্ট। নেক্সট আমরা চলে যাই ফিউমিগেশন ট্রিটমেন্ট। ফিউমিগেশন ট্রিটমেন্ট, ফিউমিগেশন ট্রিটমেন্ট সাধারণত এই বিএডিসি তে যে সমস্ত বীজ ব্যবহার করে অথবা বিএডিসি তে যে বীজ এগুলো স্টোর করে অথবা বড় বড় কোম্পানি যারা একটা বড় পরিসরে বীজকে গোদামজাত করে তাদের ক্ষেত্রে কিন্তু ওরা ফিউমিগেশন ট্রিটমেন্ট করে থাকে। এই ফিউমিগেশন ট্রিটমেন্ট হলো এক ধরনের ফিউমিগেশন ট্যাবলেট তারা ব্যবহার করে। এখান থেকে একটা টক্সিক সাবস্টেন্স বা গ্যাস বের হয়ে আসে। এই টক্সিক গ্যাসটাকে সাধারণত বড় ধরনের যে সমস্ত রোডেন্টস আছে, আমরা বলে থাকি ইঁদুর আছে, এই ইঁদুরের হাত থেকে এর রক্ষা করে এবং এটি খুবই বেশি পরিমাণে টক্সিক। এজন্য এটি দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন না করলে কিন্তু মানুষ মারা যায়। এবং আমরা ইয়েতে দেখেছি যে বিএডিসি তে আগে দেখেছি যে বিএডিসি তে কিন্তু অনেক মানুষ এই লেবার মারা গেছে এই ফিউমিগ্যান্টস এর কারণে। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় যারা চালের ব্যবসা করে তারাও কিন্তু ফিউমিগ্যান্টস ওখানে ব্যবহার করে চালটাকে ঠিক রাখার জন্য। যারা ধানের লম্বা সময় ধরে স্টোর করে তারাও কিন্তু এটি করে থাকে ফিউমিগেশন। তাহলে সিডস আর ট্রিটেড ইন ক্লোজড চেম্বার, সাধারণত ক্লোজড চেম্বার অথবা কন্টেনারের ভিতরে আমরা কেমিক্যালস অথবা ফিউমিগেন্টস ব্যবহার করি। এই এক ধরনের টক্সিক সাবস্টেন্স এখান থেকে বের হয়ে আসবে এবং সব ধরনের ইনসেক্ট ডিজিজকে, সাধারণত ইনসেক্টকে বেশি মানে দূর করে। যেমন একটা ফসটক্সিন ট্যাবলেটের নাম শুনেছো তোমরা? ফসটক্সিন ট্যাবলেট, এটি ফসটক্সিন ট্যাবলেট কিন্তু পাওয়া যায় এবং যারা গোডাউনে বীজ স্টোর করে তারা কিন্তু এই ফসটক্সিন ট্যাবলেটটা খুব বেশি ব্যবহার করে। ফসটক্সিন আমি যদি স্যার অনেকে আবার এই ট্যাবলেটটা সুসাইড করে। ফসটক্সিন, হ্যাঁ কি বললা? অনেকে সুসাইড করতে এই ট্যাবলেট খায়। তাই ফসটক্সিন না? জি স্যার। ও, এটা তো জানা ছিল না আমার। এটা বলা ঠিক না স্যার আসলে কিন্তু এই ফসটক্সিনে যেতে হবে কেন? আরো তো অনেক উপায় আছে। আচ্ছা যাই হোক, এই ফসটক্সিন গ্যাসটা তারা ব্যবহার করে। নেক্সট হলো আমরা বলি পিলেটিং ট্রিটমেন্ট। ট্যাবলেট আমরা দিয়ে দিলাম একেবারে। সিডস আর কোটেড উইথ স্টিকার। বুঝতে পারছো তো? এই যে আমি বললাম না, আমি 2003-এর দিকে মনে হয় একবার নিয়ে গেছিলাম, ছাত্রদেরকে নিয়ে গেছিলাম এই যে ব্রাকে। তো ব্রাকে তারা দেখালো যে একেবারে কোটেড, মানে বীজ আর চেনা যাচ্ছে না যে এটি ভুট্টার বীজ। তো সিডস আর কোটেড উইথ স্টিকার, এক ধরনের আঠালো সাবস্টেন্স, ওর সাথে আমরা গামি সাবস্টেন্স থাকে, এটির সাথে মিশিয়ে দিলে ট্যাবলেটের মতন হয়ে যায়। তো সেই জন্য এটাকে আমরা বলি হলো পিলেটিং ট্রিটমেন্ট। যেমন আমরা এখানে কিন্তু মিথোসিল ব্যবহার করে থাকি। মিথোসিল আমরা এই যে এইটার ক্ষেত্রে, পিলেটিং এর ক্ষেত্রে মিথোসেলটা খুব ব্যবহার করা হয়। এটি বীজকে একেবারে কোট করে ফেলে এবং বীজটাকে তখন একটা ট্যাবলেটের মতো দেখায়। সাধারণত এই কাজটা আমরা করে থাকি যদি সয়েল বর্ন ডিজিজ হয়, সয়েলের ভিতরে যে অর্গানিজম হয় সেই সয়েল বর্ন ডিজিজকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটি ভালো। তার মানে আমরা এটি বলতে পারি যে ইট ইজ মোস্টলি ইউজড অ্যাজ দ্য প্রোটেক্টেন্ট এগেইনস্ট দ্য সয়েল অর্গানিজমস। তার অর্থাৎ হচ্ছে কি এর ভিতরে এক ধরনের রিপিল্যান্ট থাকে। বুঝতে পারছো তো? রিপিল্যান্ট এটি কিন্তু অনেক সময় হয় যে আমি বীজটা দিলাম, এই বীজটা যদি সয়েলে যায়, এই সয়েলে যদি যায় তাহলে পাখিও তো খেতে পারে এই বীজটাকে, পাখি খেতে পারে, ইঁদুরে খেতে পারে। তো এই বীজটাকে এই মেথোসিল দিয়ে যদি আমি কোট করে দিই, ট্যাবলেটের মতন করে দিই, তাহলে এটি যে কোনো ধরনের বার্ডস এটি টাচ করবে না, যে কোনো ধরনের ইঁদুর এটাকে টাচ করবে না। এভাবেও কিন্তু আমরা বীজটাকে শোধন করে থাকি। তাহলে এই হলো মোটামুটি আমাদের যে আমরা বীজ শোধন করে থাকি বীজের সয়েল বর্ন ডিজিজ অথবা সিড বর্ন ডিজিজ, এটিকে কন্ট্রোল করার জন্য বীজের গায়ের ভিতরে লেগে থাকা, গায়েতে অথবা বীজের ভিতরে মানে আভ্যন্তরীণ অংশে যে সমস্ত ডিজিজ থেকে থাকে তাদেরকে ধ্বংস করা, অথবা এই বীজটা যেখানে যাবে, যে জায়গায় পড়বে সেই মাটিকেও, মাটির অর্গানিজমকে ধ্বংস করা, অর্থাৎ প্রোটেকশন। এই হলো আমরা অবজেক্টিভস বলেছি। যে তারপরে হলো টাইপস, ইনফেস্টেশন, ইনফেকশন, আর হলো প্রোটেকশন। এটা হলো সারফেস লেয়ার অফ দা সিড, এটা হলো ইনার সাইড অফ দা সিড, আর এটা হলো প্রোটেকশন, প্রোটেক্ট
seed and young seedling from the soil borne diseases. আর মেথডস এর কথা আমরা বলি দুইটা মেথড, একটা হলো ফিজিক্যাল মেথডে হট ওয়াটার, 2 নম্বরে ড্রাই হিট ট্রিটমেন্ট, 3 নম্বরে সোলার হিট ট্রিটমেন্ট, 4 নম্বর এয়ারেটেড স্টিম, অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট। সাধারণত পানির ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু অ্যানারোবিক কন্ডিশনই তৈরি হয়, মানে অক্সিজেনের ঘাটতি হয়। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে আমরা করে থাকি। এইজন্য আমরা কৃষকদেরকে সবসময় বলে থাকি যে কোনো ধরনের বীজ আপনি পানিতে ভিজিয়ে রাখেন, 6 ঘন্টা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রাখার পরে সেটিকে সোয়িং করে দেন শুকানোর পরে। এটি খুব উপকার দেয়। এবং তোমরা যখন আরো উপরের ইয়েতে উঠবা তখন কিন্তু দেখবে যে তোমাদের প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে কিন্তু কন্ট্রোল মেজার পড়ায় যে তুমি এই ডিজিজটাকে কিভাবে কন্ট্রোল করবা। তো কন্ট্রোলের জন্য কিন্তু প্রথমেই তোমার এই কাজটা কিন্তু করতে হবে যে ফিজিক্যাল মেথডে আমরা সিড ট্রিটমেন্ট করব, সেই ট্রিটমেন্টটা কিন্তু ফিজিক্যালও হতে পারে, কেমিক্যালও হতে পারে। তো কেমিক্যাল অথবা ফিজিক্যাল যে কোনোটাই তুমি ব্যবহার করো না কেন, এটাকেই তোমার একটা কমন কথা হলো পানিতে ভিজিয়ে রাখা। তারপরে তুমি ডিজিজ হয়ে গেল, যদি জমিতে যে ডিজিজ হয়ে যায় তখন তাকে প্রোটেকশনের জন্য তোমার বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, সেটা তুমি ব্যবহার করবে। আচ্ছা, তারপরে হলো কেমিক্যালের ভিতরে আমরা বলেছি স্ট্রিপ ট্রিটমেন্ট, তারপরে স্প্রিংকল ট্রিটমেন্ট, এটিকে আমরা স্প্রেইং ট্রিটমেন্টও বলতে পারি। তারপরে হলো ডাস্ট ট্রিটমেন্ট, পাউডারের সাথে একটু পানি দিয়ে দিব, তাহলে স্লারি হবে, পানির পরিমাণ বাড়ায় দিব, তাহলে বীজটা টোটালি ভিজে যাবে। আর এই ওয়েট ট্রিটমেন্টের সাথে যদি একটু ভোলাটাইল অয়েল আমরা দিতে পারি তাহলে এটি আরো ভালো কাজ দেয়। তারপরে ফিউমিগেশন, ফসটক্সিড এক ধরনের গ্যাস বের হবে, যে কোনো ধরনের ডিজিজ প্রতিহত হবে, ইনসেক্ট প্রতিহত হবে। তারপরে পিলেটিং ট্রিটমেন্ট, আমরা মিথেলিং দ্বারা এক ধরনের ট্যাবলেট বানায় ফেললাম যেটি বীজকে যে কোনো ধরনের ইনসেক্ট অথবা বার্ডস অথবা রোডেন্টস পেস্ট থেকে প্রতিহত করবে। এই হলো আমাদের মোটামুটি সিড ট্রিটমেন্ট। বাকিটা শফিক স্যার যা পড়িয়েছেন। তারপরে সিডের দুটি পার্ট থাকলো, একটা হলো সিড সার্টিফিকেশন, দেখবেন সিড সার্টিফিকেশন, আর আরেকটা অংশ আছে আমি যদি একটু দেখে বলি। আর কি থাকলো সিলেবাসের ভিতরে, আমি লিখে নিয়ে আসছিলাম কাগজটা, দেখছি না। তো বাকি অংশটা মমিন স্যার করাবেন। অর্থাৎ সিডের এখন বাকি যা থাকলো, সিড সার্টিফিকেশন ছাড়া আরেকটা যে পার্ট থাকলো, দুটি পার্ট বাকিটা উনি মমিন স্যার দেখবেন, আর মমিন স্যার উইডের প্রথম পার্ট গুলো দেখবেন, আর শেষের উইডের যে শেষ পার্ট আছে সেই দুই পার্ট দেখবেন হলো দুই ম্যাডাম। তো তোমাদের সাথে এই পর্যন্তই আমার ক্লাস। তোমরা সবাই ভালো থেকো, দোয়া করো আমাদের জন্য, আমরা যেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার সুগার কেনের ক্ষেত্রে দেখা যায় যখন স্যার স্টেম দিয়েই তো করে স্যার, বীজ হিসেবে ব্যবহার করে, তখন স্যার একটা হোয়াইটিশ পাউডার ব্যবহার করে পানির সাথে মিশিয়ে লাগানো হয় দুই সাইডে যেখানে কাটা থাকে। স্যার এটা কি আসলে কি পদার্থ? এটা কেমিক্যালস দেয়, কেমিক্যালস ব্যবহার করে। জি স্যার, পাউডার কিন্তু পানির সাথে মিশানো হয়, তারপরে স্যার দুই পাশে যে স্টেমটা কাটা থাকে দুই পাশে লাগিয়ে দেওয়া হয়। এটা কেমিক্যালস যদি হতে পারে তাহলে আমরা এটাকে, এই যে কেমিক্যালস যেহেতু ব্যবহার করতেছে, সুতরাং এটাকে আমরা অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট এটি বলতে পারি। অ্যানারোবিক যদি কোনো কেমিক্যালস না দেয় তাহলে আমরা অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট আমরা বলে থাকি। স্যার কেমিক্যাল আছে এটাতে? কেমিক্যাল দেওয়া হয় স্যার, সাদা একটা পাউডার। তো ওনারা বলতে পারতেছিল না যে এটার নাম কি। না, এটা যদি হয় তাহলে খুব সহজ একটা উপায় আছে, ওই যে আমরা বলি তাই ওয়েট ট্রিটমেন্ট, ভেজা ট্রিটমেন্ট, ভিজানো হয়। সুগার কেনের ক্ষেত্রে যদি সিড থাকে, ছোট সিড, তাহলে সেক্ষেত্রে এটি এরকম হতে পারে, কিন্তু বড় সিডের ক্ষেত্রে তো আমরা ওইভাবে পানিতে আর টোটাল বীজটাকে ভিজাবো না। যদি যে অংশ কাটা হয়, যে অংশে ইনসেক্ট সাধারণত ওখানে আক্রমণ করতে পারে, ডিজিজ আক্রমণ করতে পারে। ইনসেক্ট বলতে আসলে আর স্যার ওইটা দেয় মূলত পিঁপড়াই যাতে না ধরে, পিঁপড়াই তো মিষ্টিটা খেয়ে ফেলে, তো অনেক ক্ষেত্রে এরকম আর কি, যারা লাগায় তারা ওখানে যেহেতু সুক্রোজ থাকে সেজন্য ইনসেক্ট আসে, টার্মাইট আসে, তারপরে হলো তোমার অ্যান্টস আসে, পিঁপড়া আসে। তো এটাকে প্রতিহত করার জন্য সাধারণত দুই মুখে আমরা কেমিক্যালস দিয়ে দিতে পারি, এবং সেটি ওয়েট ট্রিটমেন্ট, তুমি যদি বলো এটিকে ওয়েট ট্রিটমেন্টের মধ্যে আমরা ফেলতে পারি, ওয়েট ট্রিটমেন্ট। স্যার সেক্ষেত্রে সেই কেমিক্যালটা আসলে কি ধরনের হয় স্যার, গ্রুপটা যদি একটু জানতে পারতাম স্যার। যে কোনো ধরনের, এই যে আমরা বললাম না প্রোভ্যাক্স, ভিটাভ্যাক্স, প্রোভ্যাক্স, আমরা যে ডাস্ট ব্যবহার করে থাকি, ডাস্ট। জি স্যার।
যে কোনো ধরনের বীজের শোধন করার জন্য সাধারণত আমরা প্রোভ্যাক্স, ভিটাভ্যাক্স, প্রোভ্যাক্স 200 অথবা ভিটাভ্যাক্স 200 অথবা আরেকটা আমি লিখে দিচ্ছি, আরেকটা হলো ভিটাভ্যাক্স 200, ভিটাভ্যাক্স ড্যাশ দিয়ে 200, এটা ট্রেড। প্রোভ্যাক্স 200 অথবা ভিটাভ্যাক্স 200 2%, 1 কেজি বীজের জন্য আমরা 2 গ্রাম পরিমাণ প্রোভ্যাক্স অথবা ভিটাভ্যাক্স দিব। দেওয়ার পরে এটা আমরা পানিতে গুলবো, গুলার পরে এর ভিতরে আমি এই যে ইয়ে করে দিব। স্যার কিছু কিছু সিড থাকে স্যার, যেমন ভুট্টা বা স্যার মিষ্টি কুমড়ার, সেগুলো স্যার সম্ভবত আগে থেকেই ট্রিটমেন্ট করা থাকে, যার কারণে লাল দেখায়। তো স্যার পরবর্তীতে কি এদের আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে? না, যখন আর প্রয়োজন নাই। তুমি যখন বীজটা যখন ওপেন করবে, তুমি যদি দেখো যে এর ভিতরে অনেকগুলো ইনসেক্ট দেখা যাচ্ছে, যদি তুমি ইনসেক্টের সিম্পটম দেখো তাহলে বুঝবা যে এর ভিতর ডিজিজও আছে। তখন তুমি ভিটাভ্যাক্স 200 অথবা প্রোভ্যাক্স 200 দ্বারা এটিকে ট্রিট করে নিতে পারো। তোমরা বাড়িতে যে সমস্ত বীজ তোমাদের যদি কেউ চাচা বা অথবা আত্মীয় স্বজনরা যদি ব্যবহার করে থাকে, যারা যদি কৃষি কাজ করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে একটা কমন পরামর্শ হলো যে বীজটাকে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, কিচ্ছু করার দরকার নেই। 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এটিকে রোদে শুকিয়ে আপনি সোয়িং করে দিবেন। আপনি যদি মনে করেন যে আরেকটু কাজ করতে চাই, আমি আরো ভালো করতে চাই, যে কোনো ধরনের বীজ তোমাকে বলে দিল যে বীজটা ভালো, তারপরেও তুমি এই কাজটা করতে পারো। যদি করো, ধরো তোমার বীজ 100% একেবারে ট্রিট করা, তাতে কোনো সন্দেহ নাই। তুমি যদি এই বীজটাকে যদি 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখো, তাহলে বীজের যে ফিজিওলজিক্যাল ফাংশন সেটি কিন্তু ইনহান্স করে, শুরু হয়ে গেল। শুরু হয়ে গেলে এই বীজটা যদি তুমি জমিতে দাও, তাহলে এর জার্মিনেশন পার্সেন্টেজ বেশি হবে। এর যে ভিগর সিডলিং তুমি পাবা সেটি হলো আগেরটার থেকে ভালো। সেজন্য এটি খুবই জরুরি। আমি এই ধরনের একটা এক্সপেরিমেন্ট আমি সেকেন্ড ইয়ারে তোমাদেরকে করাবো। 5টা গ্রুপ আছে না, 5টা গ্রুপে আমি এই জাতীয় এক্সপেরিমেন্ট করাবো যে আমি বীজটা পানিতে ভিজিয়ে রাখলাম, সোয়িং করে দিলাম, আর একটা বীজ শুকনা বীজ আমি সোয়িং করে দিলাম। দুইটার মধ্যে কি পার্থক্য? আর বীজের পানিতে ভিজিয়ে রাখলাম, আর একটা আমি করতে পারি যে বোরিক অ্যাসিড দিয়ে আমি ডুবে রাখলাম, অথবা জিঙ্ক সালফেট দিয়ে ডুবে রাখলাম, অথবা জিপসাম দিয়ে ডুবে রাখলাম, অথবা পটাশিয়াম ক্লোরাইড দিয়ে ডুবে রাখলাম। অর্থাৎ এক ধরনের যে নিউট্রিয়েন্ট আছে, এই নিউট্রিয়েন্ট দিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো। তো পানিতে ভিজিয়ে রাখলে কি অ্যাডভান্টেজ হচ্ছে, এটার উপরে সেকেন্ড ইয়ারে আমি ল্যাবে করাবো, এটা জার্মিনেশন টেস্ট করাবো। অসুবিধা নেই, তোমরা আরো ভালো শিখতে পারবে এই সময়। স্যার বলো। স্যার এই যে আমরা যে মেথডগুলো পড়লাম স্যার সিড ট্রিটমেন্টে, তো এখানে কি স্যার ইস্টা কোনোটাকে রিকমেন্ড করছে যে এটা খুব ভালো হবে? না, ইস্টা সাধারণত যে কাজটা করে থাকে টেস্টিং এর কাজটা করে থাকে। টেস্টিং, সিডের টেস্ট আছে না, সেই টেস্টের কাজগুলো করে থাকে ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন। ও স্যার, স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ভোলাটাইল অয়েল বলতে কি বোঝাচ্ছিলেন স্যার? মানে কোন ভোলাটাইল ধরনের অয়েল অয়েল হলো, গুলা? ভোলাটাইল অয়েল হলো তুমি এক ধরনের তেল ব্যবহার করবে, যে তেলটা বীজের গায়ে আর লেগে থাকবে না, শুকিয়ে যাবে। স্যার কেরোসিন তো ইউজ করে অনেক সময় দেখি, সিড কেরোসিনে ভিজে তারপর লাগায় দেই। এটিও হতে পারে। শোনো, কেরোসিনের ভিতরে কি ক্ষমতা, তার থেকে বড় ক্ষমতা হলো যে কেরোসিনের কারণে যদি বীজটা ভিজে, তাহলে তার একটা উপকার পাই। যে কোনো ধরনের বীজটা ভিজালেই কিন্তু উপকার, তার ভিতরে জীবাণু থাকুক অথবা না থাকুক, পানিতে দিলে জীবাণু মরুক অথবা না মরুক, বীজটা যদি পানিতে ভিজে তাহলেই উপকার। আমরা ধরে নিতে পারি, এটি অনেকে ধরে নেয় এটা, যে নিশ্চয় বীজের ভিতরে কোনো ডিজিজ ছিল, পানিতে ভিজানোর কারণে ডিজিজ নষ্ট হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন ছিল যে মানে ডিপেন্ডিং আপন দ্য টলারেন্স অফ ময়েশ্চার কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা জানি যে দুই প্রকার, অর্থোডক্স সিডস আর রিকালসিট্রেন্ট সিড। এখন তো স্যার রিকালসিট্রেন্ট সিডস তো পানির মধ্যে মানে সার্ভাইভ করার পসিবিলিটি নাই, কারণ এটা তো পানিতে দিলে নাকি মানে সমস্যা হয়। রিকালসিট্রেন্ট সিডও কি স্যার তাহলে মানে পানিতে শোধন করা যাবে? আমরা শোনো, আমরা যে সমস্ত শোধনের কথা বলছি স্বাভাবিক বীজ, বুঝতে পারছো? আমরা স্বাভাবিক বীজের কথা বলি, এবং যে সমস্ত অর্থোডক্সের কথাই বলি আর রিকালসিট্রেন্ট সিডের কথাই আমরা বলি, সাধারণত এগুলা হলো গবেষণার বিষয়, এবং গবেষণাগারেই এই সমস্ত জিনিসগুলো আমরা করে থাকি। হয়তো দেখা গেল ব্রিডার এই বীজ নিয়ে গবেষণা করছে, তখন উনি এই কাজ করবে।
অ্যাগ্রোনমিস্ট হয়তো গবেষণা করছে, তখন এই কাজ করবে। কিন্তু আমি যখন বলে থাকি, বলছি যখন, তখন কিন্তু ইন জেনারেল। আমি যখন একটা বীজ আছে, আমার একটা সিড লট আছে, সেই সিড লট থেকে আমি সিডকে ট্রিট করব, তখন আমি কি কাজ করব। আমরা সাধারণত জেনারেল কথাবার্তা বলে থাকি এখানে। জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার আগের ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার রেসাজোডিন টেস্টের ক্ষেত্রে আপনি বলছিলেন স্যার যে ডেড সিড কালার দেবে স্যার। তো ডেড স্যার সিডে কালার দেয় আর লাইভ সিডে কালার দেয় না। স্যার ডেড সিডে যে কালার দেবে স্যার, এটা কি কালার দেবে স্যার? আপনি একবার বলছিলেন রেড অথবা ব্লু, আরেকবার বলছিলেন রেড অথবা পিঙ্কিশ। রেডিশ পিঙ্কিশ কাছাকাছি। আচ্ছা আচ্ছা স্যার, ব্লু কালারটা কি দেওয়ার পসিবিলিটি আছে নাকি? নাই। ওকে স্যার। আচ্ছা, নেক্সট। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা আর কি মানে আমাদের সমস্যা, সেজন্য বলতেছি। বিষয়টা হচ্ছে এরকম যে বিএডিসি থেকে নির্ধারণ করা আছে যে 1 কেজি মিষ্টি কুমড়ার বীজ হাইব্রিড সিড সেটা 13,000 টাকায় বিক্রি করতে পারবে, ডিলারের কাছ থেকে নিতে পারবে কৃষকরা। কিন্তু দেখা যাচ্ছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 37,000 40,000 টাকা। তো মাঝখানে যে চক্রটা আছে স্যার, সেটা কিভাবে কাজ করতেছে যে বীজের দামটা এত বেশি হচ্ছে? যদি স্যার এটা একটু বলতেন। দেখো, আমাদের এখানে এই ডিএই এর কিছু ফাংশন আছে। তো এই ফাংশনের হলো যে এই জিনিসগুলো মনিটর করা তারা, কিন্তু এই জিনিসগুলো মনিটর আসলে হয় না, করা হয় না। আমাদের দেশে কিন্তু তুমি যে বললা যে যেখানে আমার 13,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেখানে 40,000 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এটি মার্কেট মনিটরিং এর একটা ব্যাপার থাকে। তো মার্কেট মনিটরিং কিন্তু হচ্ছে না। এবং আরেকটা বিষয় আছে যে এই প্রত্যেকটা জেলা শহরে একটা করে কিন্তু মার্কেট মনিটরিং অফিসার আছে, এবং এটি বিসিএস এর মাধ্যমে আগে কিন্তু আসতো না, এখন কিন্তু বিসিএস হয়ে গেছে, বিসিএস এর মাধ্যমে হচ্ছে। এবং এগ্রি বিজনেস যে একটা ছিল, এই এগ্রি বিজনেসটাকে যারা পাস করে তাদেরকে কিন্তু ওই পদে নিয়োগ দেওয়া হতো, এবং সেখানে তাদের হাইফাই অফিস, গাড়ি ছিল। তো আমরা তো আসলে আমাদের এগ্রি বিজনেসকে উঠিয়ে দিলাম, যদিও সরকার 2 বছর আগেই কিন্তু এটি ক্যাডারভুক্ত করে ফেলছে। তা আমরা আফসোস করেছি যে আসলে এটাকে আমরা উঠাইয়া দিলাম, এগ্রি বিজনেস যে কোথাও জব নাই, কিন্তু একটা জব ক্রিয়েট হয়েছে। তো তাহলে মার্কেট মনিটরিং অফিসারের কিন্তু একটা কাজ আছে, যে কোনো ধরনের পণ্য, সেটা বীজ হোক অথবা যে কোনো ধরনের পণ্য হোক, বিশেষ করে এগ্রিকালচারাল যে প্রোডাক্টস গুলো আছে, সেই সমস্ত প্রোডাক্টস এর কিন্তু মনিটরিং হয়। আচ্ছা, তো মনিটরিং এর তাদের কাজ হলো এটি দেখা, যদি এরকম হয় তাহলে সেটাকে কমপ্লেন করা, এবং কমপ্লেন করলে তাদের বিরুদ্ধে এরকম অ্যাকশন। স্যার এটা কি স্যার কৃষক পর্যায় থেকে প্রতিবাদ করার কোনো উপায় আছে? কৃষক পর্যায় বা থেকে ভোক্তাদের কাছ থেকে? হ্যাঁ, ওই যে একটা ভোক্তা অধিকার একটা ইয়ে আছে না, অধিদপ্তর আছে না, ভোক্তা অধিদপ্তর আইন। হ্যাঁ, সেটা ক্যাব যেটা আমরা বলি। তো সেখানে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, কৃষকদেরও স্যার দেখা যায় স্যার তারা এটাতে অতটা কেয়ার করে না, তারাও স্যার কিনতেছে, তারা প্রতিবাদ করে না, এটা এমনটাই দেখা যাচ্ছে। কৃষকদের ক্ষেত্রে হয় যে তাদের পরিমাণ হলো, তারা খুব কম পরিমাণে বীজ কিনে। দেখা গেল যে তার 20 গ্রাম বীজ হলেই হবে, 20 গ্রাম বীজের দাম খুব বেশি না, সেজন্য নেয় না। তার যদি এমন হতো যে বেশি পরিমাণে বীজ কিনছে, 40,000 টাকার বীজ কিনা লাগছে তার, তখন তার মাথায় আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে অসহায়, কার কাছে কি অভিযোগ দিবে, সাধারণত করে না, প্রতিবাদ ছাড়াই তারা এই কাজগুলো করে থাকে, মানে কিনে থাকে। আর যদি এটি অভিযোগ দেওয়া হয়, তাহলে তো কিছু না কিছু ব্যবস্থা হয়। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একবার ঢাকা থেকে আসতেছিলাম, তখন কেয়া পরিবহন নতুন, খুব সুন্দর, আমার কাছে মনে হলো যে খুব ভালো। আচ্ছা, তো আমি আসতেছিলাম ফকিরাপুরে, ছিলাম আমি ঢাকা থেকে আসতেছি। তা আমাকে আবার আসতে হবে গাবতলীতে টিকিট কাটার জন্য, অথবা শ্যামলীতে আসতে হবে। আমি ছিলাম হলো বাসাবোতে। তা আমি মনে করলাম যে আমি এই কেয়াতেই যাই, আমি রাতের বেলা এখানে উঠবো। কেয়া পরিবহনে উঠলাম, আসলাম হলো টাঙ্গাইলে। আসলে বাসের ভিতরে ডাকাত পড়লো। তো যাই হোক, মানে যা ছিল কাছে সবকিছু নিয়ে নিল। তো আমাকে কোনো ইয়ে করেনি, হিট টিট করে নাই। তো আশেপাশে যারা ছিল তাদেরকে অনেক হিট করছে, অনেক আহত হয়েছে। যাই হোক, আমরা আসলাম একেবারে থানার সামনেই তার কাউন্টার ছিল, এখন যেটা এসআর এর কাউন্টারে আমি আসলাম। আসার পরে আমি তখন সহকারী প্রক্টর অথবা এইরকম একটা দায়িত্বে ছিলাম। তো আমি থানার সাথে আমার একটা ভালো কানেকশন ছিল, সরাসরি থানায় গেলাম। তো থানায় গেলাম, থানায় এক এসআই ছিল, সে আমার খুবই পরিচিত। তো সব শুনলো, শুনে টেনে বলতেছি স্যার সব ঠিক আছে। এই যে আপনি বলতেছেন আপনার অভিযোগ আমি নিতে পারি, কেসটাও করতে পারি,
কিন্তু যে জিনিসটা হবে স্যার আমাদের অভিজ্ঞতায় এর কোনো ফল হবে না, মাঝখান থেকে আপনার হয়রানি হবে, আপনাকে আসতে হবে কোর্টে। তো এটা নিয়ে মাঝখানে আপনার হয়রানি হবে, তো আমরা চাই না আপনার হয়রানি হোক। সুতরাং আপনি যেভাবে আছেন ওইভাবেই থাকেন, ভালো থাকবেন। কথাটা বুঝতে পারছো কিনা আমার কথা? জি স্যার। আচ্ছা, এই হলো কাহিনী। এই জন্য অনেকে আছে কি এটা এত ঝামেলা করার দরকার নেই, যা হবার হয়ে গেছে থাক। আচ্ছা, আজকে পর্যন্তই থাক তোমাদের সাথে। আজকে না, আমি মনে হয় যে আমার ক্লাস শেষই হয়ে গেল, তোমাদের সাথে মোমিন স্যার এরপরে আলাপ করবেন। আচ্ছা, মোমিন স্যারের যে পার্টটা সেটা আমি কাগজটা পেয়েছি। মোমিন স্যারের পার্টের ভিতরে আছে সিড কোয়ালিটি, ঠিক আছে? সিড কোয়ালিটি মোমিন স্যার আলাপ করবেন, আর সিড কাল্টিভেশন মোমিন স্যার আলাপ করবেন। তাহলে সিড শেষ। সিড ট্রিটমেন্ট হলো, সিড টেস্টিং হলো, সিড ভায়াবিলিটি হলো, সিড ভিগর হলো, এখন বাকি থাকলো হলো সিড কোয়ালিটি আর সিড ক্রপ কাল্টিভেশন। তোমরা একটু লিখে নাও। স্যার আপনার এই পিডিএফটা স্যার আমরা কিভাবে পেতে পারি স্যার? আমি দিয়ে দিব তোমাদের, আমি দিয়ে দিব তোমাদের। ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা। আচ্ছা, Okay, sir. আচ্ছা।